আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আম মুসলিম ফারায়েজ বা উত্তরাধিকারী আইন। অর্থাৎ এইখানে আমরা যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে এখানে উত্তরাধিকারী বা ওয়ারিশ সম্পর্কে প্রথমে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এবং ফারায়েজ সম্পর্কে একটু ধারণা দেব এবং মুসলিম উত্তরাধিকারী আইন সম্পর্কে একটু জানবো এবং জাবিল ফুরুজ বা প্রথম শ্রেণীর অংশীদার কারা রয়েছেন সে সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এবং মৃত ব্যক্তির হক বা উত্তরাধিকারী যোগ্য যারা রয়েছেন সম্পত্তি কারা পাবেন এই সম্পর্কেও একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো তার একটু কথা বলে রাখি, দেখেন আপনারা যারা আমার নিয়মিত দর্শক আছেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনাদের যদি আপনারা কমেন্ট করেন দেন আপনারা কমেন্ট করলে আমরা আরও অনুপ্রাণিত হই ভিডিও মেক করার জন্য। সো আপনারা আপনাদের মন্তব্যগুলো শেয়ার করবেন এবং আইনি সংক্রান্ত সমস্ত তথ্য পেতে হলে আপনারা কমেন্ট করবেন। চেষ্টা করব আপনাদের মন রক্ষা করার জন্য, আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করার। সো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের মূল পয়েন্টে। ভিডিওটা একটু লম্বা হতে পারে, তবে বেশি একটা লম্বা হবে না আশা করি। তো এখানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা ম্যাথ আমরা সলভ করব। এই ম্যাথের মাধ্যমে যে একটা মুসলিম পরিবারে অর্থাৎ মুসলিম আইন অনুযায়ী কিভাবে সম্পত্তি বন্টন করা হয়, মৃত ব্যক্তির একজন মারা যাওয়ার পর মৃত ব্যক্তির যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিটা আসলে কিভাবে বন্টন করা হয় সে সম্পর্কে একটা ম্যাথ আমি সলভ করার চেষ্টা করব এবং সেই ম্যাথের মাধ্যমেই আপনারা আশা করি বুঝতে পারবেন যে আসলে মুসলিম একটা পরিবারে কিভাবে তাদের সম্পদগুলো বন্টন করা হয়, স্ত্রী, কন্যা এবং পুত্র এদের মাধ্যমে কিভাবে সম্পদগুলো বন্টন করা হয়। এবং দেখেন অনেক সময় অনেক স্ত্রী পুত্র বা এরা থাকে না, তাহলে সম্পত্তি কারা পাবে? এখন দেখা যায় ওয়ারিশ অনুযায়ী অর্থাৎ কোরআনিক শেয়ার অনুযায়ী এবং কারা কারা সম্পত্তি কে কতটুকু অংশ পাবে সে সম্পর্কে আমি আরেকটা পার্ট তৈরি করার চেষ্টা করব এবং সেই পার্টে বলে দেব যে কে কখন কতটুকু অংশ পাবে এবং কে কোরআনিক শেয়ারার কারা কোরআনিক শেয়ারার না এই সম্পর্কে এবং একেবারে ফুল একটা বিস্তারিত আমি সংক্ষেপে নেক্সট একটা পার্টে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এটা আমি একটা ফার্স্ট পার্টে একটা সামারি আকারে আমি পুরো মুসলিম ফারায়েজ বা উত্তরাধিকারী আইন অনুযায়ী একটা সম্পত্তির বন্টন মালাটা আমি চেষ্টা করব একটা ম্যাথের মাধ্যমে আমি এটাকে সলভ করার চেষ্টা করব এবং আশা করি এটার মাধ্যমে ম্যাথের মাধ্যমে আপনারা কিছুটা হলেও আপনারা বুঝতে পারবেন যে আসলে সম্পত্তিটা কিভাবে বন্টন করা হয়। তো আমরা চলে যাচ্ছি উত্তরাধিকার বা ওয়ারিশে। যে উত্তরাধিকার বা ওয়ারিশ কারা? উত্তরাধিকার আইন অনুযায়ী একজন ব্যক্তির মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তি যে বা যারা ভোগ দখল করার অধিকারী তাদেরকে ওয়ারিশ বা উত্তরাধিকারী বলা হয়। এবার আসি আমরা ফারায়েজ। ফারায়েজটা কি? যে মৃত ব্যক্তির সম্পত্তিকে ইসলামী বিধি অনুসারে বন্টন করার নামই হলো ফারায়েজ বা ইসলামী বন্টন ব্যবস্থা। এবং মুসলিম অধিকার আইনে কি বলা আছে দেখি। এই আইনের মূল উৎস হলো চারটি। এই মুসলিম অধিকার আইনের মূল উৎস হলো চারটি, যথা হচ্ছে আল কুরআন, হাদিস, ইজমা এবং হচ্ছে কিয়াস। পবিত্র কোরআনে সূরা আল নিসার 7, 11, 12 এবং 176 নং আয়াতে ফারায়েজ সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। এছাড়া যে 1937 সালের মুসলিম শরিয়া আইন এবং 1939 সালের বিবাহ বিচ্ছেদ আইন এবং 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের দ্বারা মুসলিম আইন নিয়ন্ত্রিত। এবং এখানে দেখেন আমরা যেটা জাবিল ফুরুজ বা প্রথম শ্রেণীর অংশীদার কারা রয়েছেন সেটা একটু বলে রাখি। যেটা হচ্ছে উত্তরাধিকার প্রাপ্য সম্পর্কিত আলোচনা, সেটা হচ্ছে এদের অংশ
কোরআনে নির্ধারণ করে দেওয়া আছে যে জাবিল ফুরুজ হলো 12 জন। এই 12 জনের মধ্যে 4 জন হচ্ছে পুরুষ, বাকি 8 জন হচ্ছে মহিলা। তো এই যে কারা কারা 4 জন পুরুষ কারা এবং 8 জন মহিলা কারা, এই সম্পর্কে আমরা নেক্সট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন আমরা সরাসরি চলে যাব আমরা ম্যাথে। আমরা ম্যাথটা একটু সলভ করার চেষ্টা করব। ম্যাথ করলে আপনারা অলরেডি আরো ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে একটা সম্পত্তি কিভাবে বন্টন করা হয়। দেখেন ম্যাথটা হচ্ছে আমরা প্রথমে একটু বলার চেষ্টা করি। সেটা হচ্ছে এটা হচ্ছে একটা একজন ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি। তো এবং এখানে রয়েছে যে কারা কারা আসলে রেখে গেছে, ঠিক আছে, যে আসলে কারা কারা এখানে কোন কোন ওয়ারিশগণ রেখে গেছে। আমরা একটু পুরো উদ্দীপকটা পড়ার চেষ্টা করি। যে এখানে যে শামীম সাহেব একজন মুসলিম পুরুষ, যিনি 10 লক্ষ টাকার সম্পত্তি রেখে মারা গেছেন। মৃত্যুর পূর্বে তিনি একজনকে 50,000 টাকা দান করছেন। তাহলে আমরা এখানে পাইছি যে 50,000 টাকা কি করছেন, দান করছেন, কিন্তু সেটা তার হাতে তুলে দিতে পারেননি, অর্থাৎ তুলে না দেওয়ার আগেই তিনি মারা গেছেন। তার এক আত্মীয়কে টাকা দিছে 50,000 টাকার একটা উইল করে গেছেন এবং তার স্ত্রীর দেনমোহর ছিল 1 লক্ষ টাকা। পরিশোধ না করাই তিনি মারা গেছেন, অর্থাৎ স্ত্রীর যে দেনমোহরের 1 লক্ষ টাকা ছিল সেটাও তিনি পরিশোধ করতে পারেন নাই, তার আগেই তিনি মারা গেছেন। অন্যদিকে তার মৃত্যুর পর যে তার কর্মের তার পারিবারিক আরও 50,000 টাকা খরচ করছে, অর্থাৎ তার যিনি অসুস্থ ছিলেন ওই অসুস্থ সময় অর্থাৎ তার আরও 50,000 টাকা খরচ করছেন। এখন তিনি মারা যাওয়ার পর যে তার যে উত্তরাধিকারী সূত্রে কোরআনিক শেয়ার অনুযায়ী কারা কারা আসলে সম্পত্তি পাবেন, সেই বিষয়টা এখানে দেখেন যে কারা কারা এখানে রয়েছেন। যে শামীম সাহেবের একজন স্ত্রী আছেন এবং একজন পুত্র আছেন এবং 2 জন কন্যা রয়েছেন। রেখে গিয়েই তিনি এদের মধ্যে মারা গেছেন। এবং এদের মধ্যে কিভাবে সম্পত্তি বন্টন করবেন, রেখে গেছে একজন ওয়াইফ এবং একজন সন এবং 2 জন ডটার, ঠিক আছে। তো এই যে দেখেন একজন স্ত্রী, একজন পুত্র এবং 2 জন কন্যা, এখন এদের মাধ্যমে সম্পত্তিটা কিভাবে বন্টন করা হবে চলুন আমরা একটু সলভ করার চেষ্টা করি। দেখেন আমাদের প্রথমত যে বিষয়টা হচ্ছে আমাদের মূল টাকাটা আমাদেরকে নিয়ে আসতে হবে। মূল টাকাটা হচ্ছে আমাদের 10 লক্ষ টাকা। আমাদের মূল টাকাটা হচ্ছে 10 লাখ টাকা, এটা হচ্ছে মূল টাকা। এই টাকাটা হচ্ছে একটা মূল টাকা এবং আমাদের দেখতে হবে যে তিনি মূল টাকা থেকে, অর্থাৎ তার যে 10 লক্ষ টাকা ছিল, এই 10 লক্ষ টাকা থেকে তার যে পাওনাদার রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছি যে তিনি 50,000 টাকা দান করছেন, সেটা দিয়ে যাইতে পারেন নাই। এই টাকাটাও তাকে ওই যাকে দান করতে চেয়েছেন তাকে দিতে হবে এবং বাকি 50,000 টাকা এক আত্মীয়কে তিনি উইল করে দিয়ে গেছেন। আমরা আরও পাইলাম 50,000 টাকা, তাহলে 1 লক্ষ টাকা। এবং এখানে দেখতেছি যে আরও 1 লক্ষ টাকা ছিল তার স্ত্রীর দেনমোহর, তাহলে আমরা পেয়েছি 1.5 লক্ষ টাকা। এবং মৃত্যুর পর তার আরও তার সেবা যত্ন, তার চিকিৎসা সাশ্রয়ের জন্য যে আরও খরচ হয়েছে মোট 50,000 টাকা। তাহলে মোট আমরা টাকা পাইলাম 2,50,000 টাকা। তাহলে আমরা এখানে দেখি প্রায় 2.5 লক্ষ টাকার মতো। তাহলে 2,50,000 টাকা আমরা এখানে পাইলাম, এটা তার খরচ। তাহলে আমরা এই যে 2,50,000 টাকা আমরা প্রথমে এই 1 লক্ষ টাকা থেকে বাদ দিয়ে দেব। তাহলে আমরা যদি 1 লক্ষ টাকা মাইনাস করব আমরা এখানে 2.5 লক্ষ টাকা। ঠিক আছে, তো আমরা একটু ক্যালকুলেটরে দেখি, আমরা একটু ক্যালকুলেটর করার চেষ্টা করি। দেখি আমরা হচ্ছে
3 4 5 6 মাইনাস 2,50,000 টাকা। তাহলে আমাদের টোটাল এইখানে টাকা থাকতেছে 7,50,000 টাকা। 2 4, তাহলে আমাদের টোটাল টাকাটা রইল 7,50,000 টাকা। দেখেন এখন একটু কাছে আসেন। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমাদের মূল টাকা ছিল 1 লক্ষ টাকা, খরচ গেল 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা 10 লাখ টাকা থেকে 2.5 লক্ষ টাকা বাদ দিলে আমাদের এত টাকা থাকতেছে। তো সেই টাকা থেকে স্ত্রীকে আমরা 1/8 এক অংশ আমরা দিয়ে দিছি। তাহলে টোটাল টাকা রইল, উনি টাকা পাইল এত টাকা 93,750 টাকা উনি পেল। এখন মূল এই যে 7,50,000 টাকা থেকে উনি পাইল 93,750 টাকা ওনার অংশ। সেটা আমরা এখন এখানে দেখব যে 7,50,000 থেকে মাইনাস যাবে 93,750। তো আমরা এই টাকাটাকে আমরা একটু মাইনাস করি। 7,50,000 টাকা মাইনাস 93,750। তাহলে আমাদের টাকা দাঁড়াইল 93,750 6,562। তাহলে আমাদের টাকা হইল 6,56,250 টাকা। এটা হচ্ছে আমাদের মূল টাকা। এবার এখানে চলে আসি, আমরা দেখি একটু নিচের দিকে দেখি। তাহলে এই যে আমরা দেখছি একজন সন এবং 2জন ডটার। তো তাদের মধ্যে সম্পত্তিটা হবে যেমন একজন সন পাবে সম্পত্তি 2 এবং সন 1জন এবং সম্পত্তির অংশ 1, কন্যা হচ্ছে 2জন। তাহলে টোটাল সম্পত্তি দাঁড়াইলো আমার 4। তাহলে 2 যোগ 2 সমান দাঁড়ালো 4। এখন এই যে এই 6,56,250 টাকা রইল, সেটা আমি 4টা ভাগ করব, ভাগ হইল 4। তাহলে 1 টাকা পাইতেছে আমার, এখানে টাকা আসতেছে একটু 1,64,062 টাকা। আমরা পয়েন্টকে আর না ধরি, সেটা হলে তাহলে এই টাকাটা একজনে পাবে। তাহলে একজনে এই টাকা পাবে। তাহলে ছেলে হচ্ছে 1জন, তার মানে আমরা জানি ছেলে তো সবসময় পুরো সম্পত্তিটার, মেয়ে পাবে, ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। তাহলে ছেলে যদি 1 পায় তাহলে মেয়ে পাবে 1-এর অর্ধেক, তার মানে হাফ। তাহলে এইটা পাচ্ছে 1 অংশ পাচ্ছে ছেলে। তাহলে 2জন মেয়ে আছে, তাহলে 2জনে যা পাবে 1জন ছেলে তা পাবে। তাহলে 1জন ছেলে পাচ্ছে কত, যোগ হচ্ছে, আমরা আবার এটাকে ডাবল করি কারণ ভাগ করছি কয়টা, 4টা। আমাদের ওয়ারিশ ছিল 3জন, কারণ স্ত্রী ছিল, 1জন পুত্র ছিল, 2জন কন্যা ছিল। স্ত্রীর অংশ আমরা দিয়ে দিছি। তাহলে আমাদের বাকি এই যে টাকাটা ছিল যে 6,56,250 টাকা ছিল, এই টাকাটা আমরা 3জনের মধ্যে ভাগ করব। এখন ওয়ারিশ ছিল 3জন, ভাগ করছি 4টা, কারণ একটা ভাগ 2টা ভাগ পাবে 1জন ছেলে এবং আর বাকি 2টা ভাগ পাবে ওনারা 2জন মেয়ে। তাহলে এখানে টোটাল টাকাটা আমরা পাইলাম যে সবাই 1,64,062 টাকা। সেটাকে আমরা যোগ দেব, ডাবল করব, 64062। তাইলে টাকা ছেলে পাইল 3,28,124 টাকা। তাহলে এক ছেলে পাইছে 3,28,024 টাকা এবং প্রতি মেয়ে পেয়েছে যে 1,64,062 টাকা। তাহলে ছেলে পাইলো, আমরা একটু পুরোপুরিটা ডেট দেখার চেষ্টা করি। সম্পত্তি ছিল 10 লক্ষ টাকা, তার মধ্যে 2.5 লক্ষ টাকা তার খরচা,
1 লক্ষ টাকা তো এইখানে খরচা গেছে, স্ত্রী পেয়ে গেল 1 লক্ষ টাকা সর্বশুরুতেই। তারপরে তার ওয়ারিশ সূত্রে 8-এর একাংশ অর্থাৎ সেখানে পাইল 93,750 টাকা, অর্থাৎ 1,93,750 টাকা পাইল তার স্ত্রী ওয়াইফ। এবং বাকি টাকাটা রইল কত, এইটা থেকে আমরা মাইনাস করছি, যেমন আমাদের 7,50,000 টাকা ছিল, সেখান থেকে তো 93,750 টাকা আমরা স্ত্রীকে দিয়ে দিলাম। বাকি টাকা রইল 6,56,250 টাকা। এই টাকাটা আমরা 3 জনের মধ্যে বন্টন করলাম কিভাবে, কারণ 2:1 অনুপাতে। কারণ হচ্ছে যখন পুত্রের সাথে কন্যা থাকে তখন সেটা হচ্ছে আসাবার রেশিডিও অংশ পাবে কন্যা, তাহলে সেটা এই পয়েন্ট আকারে অনুপাত হারে এটা বন্টন করা হবে। তাহলে সম্পত্তির পরিমাণ, টোটাল সম্পত্তির পরিমাণ হলো 4, কারণ হচ্ছে 2 জন কন্যা 1 জন, অর্থাৎ 2 জন কন্যা যা পাবে 1 জন পুত্র তাই পাবে। তাহলে 4টাকে ভাগ করলে আমরা টোটাল এই টাকাটাকে 4টা ভাগ করলে আমাদের টাকা আসতেছে 1,64,062 টাকা। সেইটা ডাবল পাবে পুত্র, তাহলে সেটাকে ডাবল করলে আমরা পুত্র পাচ্ছে 3,28,124 টাকা, এবং কন্যা পাচ্ছে, তাহলে প্রতি কন্যা পাচ্ছে 1,64,062 টাকা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মূলত একটা বন্টন করার প্রসেস। তো আশা করি নেক্সটে আমরা দেওয়ার চেষ্টা করব যে কে কতটুকু অংশ পাবে মৃত্যুর পর, এবং সম্পত্তি ওয়ারিশ অনুযায়ী কে কতটুকু, কখন, কোন অবস্থায় কতটুকু পাবে, সেটা আমরা নেক্সটে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।